বিউটি কম্পিটিশনে বাণীকে ফাঁসাতে গিয়ে মৌলি এবার মার খেলো সবার হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাথী বাণীকে বলতে লাগলো, তুমি গিয়েছো কাবেরীকে এ বাড়িতে আসার জন্য ইনভাইট করতে। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, শুধু তো ও যায়নি, সাথে অনিরুদ্ধও গিয়েছে। সাথে তখন বলতে লাগলো, অনিরুদ্ধও গিয়েছে, আমাকে তো একবারও জানানি। বাণী তখন বলতে লাগলো, আমরা একটা কারণে সেখানে গিয়েছি। হ্যাঁ, আমরা মেসোমশাইকেও সেখানে আসার জন্য নিমন্ত্রণ করেছি। এমনকি বাবাকেও আসতে বলেছি। তখন একথা বলতে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ও একটা কারণে গিয়েছো, আমার নাত বোন না সন্তান আসবে সেই জন্য বলতে গিয়েছে। তখন সাথীর মনটা ভালো হয়ে যায় আর বলতে লাগলো, কি অন্তরা মা হতে চলেছে, এই খবরটা তো আমি জানতে পারলাম না। আর তাতেও কিন্তু আমি কিন্তু খুশি হইনি। বানি, তুমি আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্তটা কেন নিয়েছো? তখন বানি বলতে লাগলো, ও মামনি, তুমি কি বলছো এসব? অন্তরা মা হতে চলেছে, সব সময় তুমি সুখে দুঃখে অন্তরার পাশে ছিলে, আর আজকে তুমি অন্তরার অন্তত পক্ষে পাশে থাকবে এটাই আশা করি। তখন সাথী বাণীকে ক্ষমা কর দে। এদিকে নয়নতারা দেবী তখন প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়। বাণী তখন সাথীকে বলতে লাগলো, দেখতে পেয়েছো ঠাম্মি না, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, সেটা সহ্য করতে না পেরে এখান থেকে চলে গিয়েছি। এইদিকে দেখা যায় ঈশানীকে অনিরুদ্ধ বলতে লাগলো, মাসিমণি, আমি তোমাকে একটা কথা বলি, আমি আজকে যে কাজটা করছি অন্যায় করছি। আমি ভবিষ্যতে মৌলির বিরুদ্ধে আর কোনো অভিযোগ তুলবো না। তাই প্লিজ আপনাকে একটা কথা বলি, আমার সন্তান বা আমার স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে কিন্তু আমি কিন্তু এরকম কাটারি আবারও হাতে নিতে পারি। তাই তুমি মৌলিকে সেই কথাটা জানিয়ে দিও। এদিকে বাণী খুব চিন্তিত হয়ে পড়ে। বাণী তখন বলতে লাগলো, কি করব? ও মিস্টার চ্যাটার্জি কি মামনিকে সব ব্যাপারটা বুঝাতে পেরেছে? আর তখনই অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধ এসে বলতে লাগলো, আমি কিন্তু আবারও আমার হাতে কাটারিটা নিতে পারি, সেই কথাটা জানিয়ে দিলাম। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি এটা কি করলেন? কি করে পারলেন মামনিকে এই কথাটা বলতে? আমার তো মামনির সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করছে। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, ও কেন তোমার লজ্জা করছে? তুমি তো কারো জায়গা দখল করে নাওনি, তো বরং তোমার জায়গা সবাই দখল করে নিয়েছে। বুঝতে পারছো, মৌলি তোমার জায়গাটা দখল করে বসে আছে। তাহলে তুমি কেন এইভাবে ছোট হচ্ছ? তোমাকে প্রমাণ করতে হবে তুমি এই বাড়ির যোগ্য মেয়ে। তখন বানি বলতে লাগলো, আর কত প্রমাণ করবো মিস্টার চ্যাটার্জি? আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, এখন একটাই সুযোগ, বিউটি কম্পিটিশনে তোমাকে নাম দিতে হবে। আর কালকে কিন্তু ওরা সবার নাম সিলেক্ট করবে আর সেখানে তোমাকে যেতে হবে। মানে তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি এটা কি বলছেন? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি পারবো না। তখন বলতে লাগলো, এটাই একমাত্র পথ মৌলিকে হারানোর। মৌলি তোমাকে বারবার অযোগ্য প্রমাণ করতে চাইছে আর বলতে চাইছে যে তুমি এবারে মেয়ে হতে পারো না, তাই তোমাকে যোগ্য প্রমাণ করতে হলে এই কাজটা করতে হবে। তখন বাণী বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমি কি পারবো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, হ্যাঁ পারবে। তখন মৌলি বলতে লাগলো, তাহলে আমি কম্পিটিশনে নাম দিতে যাব। আর উম, আমাকে জিততেও হবে যে কোনো প্রকারে, আমাকে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ও এটাই তো চাই, এটাই তো আমার বাণী, বাণীর মুখ থেকে আমি এটাই শুনতে পেয়েছি। এইদিকে পরের দিন কম্পিটিশনে নাম দেওয়ার জন্য বাণীরা সেখানে চলে যায়। সেখানে মৌলিও থাকে, কিন্তু কম্পিটিশনে যখন নাম দিতে যায় তখন মৌলি সেখানে দেখতে পায় একটা মেয়ে সেখানে থাকা ডিরেক্টরের সাথে কথা বলতে থাকে। আর উনি বলতে লাগলো যে, ম্যাম, আপনি তো আমাকে একবারও সুযোগটা দেন না। তখনই বলতে লাগলো, কেন? তোমার নামে সবাই কমপ্লেন করেছে, তুমি নাকি সমস্ত ছেলেদেরকে প্রপোজ করেছো। তখন বলতে লাগলো, কি করব ম্যাম, আমার বিয়ে করতে ইচ্ছে করছে। তখনই ম্যাম বলতে লাগলো, শুনো, সেখানে কিন্তু একজন বিবাহিত ছিল। বানিরা সেই কথাটা শুনতে পায়। অন্যদিকে বানি যখন সেখানে ফর্মটা ফিল আপ করে জমা দিতে যাবে তখনই হঠাৎ করে মৌলি বানির হাত থেকে সে ফর্মটা নিয়ে নেয় আর বলতে লাগলো, তোমার এই যোগ্যতা নেই। এখানে যারা কম্পিটিশনে নাম দেবে তারা হবে অবিবাহিত, আর তোমরা তো বিবাহিত, তার উপরে তোমরা প্রেগনেন্ট। এই কথা বললে বানি তখন বলতে লাগলো, মৌলি দিদিমণি, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখন সেখানে থাকা অন্য আরেকজন এসে বলতে লাগলো, উনি তো একদম ঠিক কথাই বলেছেন, প্রেগনেন্ট মহিলারা এখানে নাম দিতে পারে না। এই কথা বলে বানি তখন বলতে লাগলো, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে এই রুলসটা? আমি তো একটু আগে শুনতে পেয়েছি যে ছেলেদের মধ্যে একজন বিবাহিত ছিল। তাহলে ছেলেদের ক্ষেত্রে যদি বিবাহিত যোগ্য হয়, মেয়েদের ক্ষেত্রে কেন হয় না? আর মাতৃত্ব সবথেকে একটা সুন্দর মুহূর্ত, আর সেই মুহূর্তটা ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। আর সমস্ত মেয়েরা মাতৃত্ব পায় না। এই মাতৃত্বটা আমি সবার সামনে তুলে ধরতে চাই। বানি যখন এই কথাগুলি বলতে থাকে তখন সেখানে থাকা সমস্ত লোকজন
লোকজনরা একই কথা বাণীর সাথে তাল মিলিয়ে বলতে থাকে যে উনি একদম ঠিক কথা বলেছেন। সবথেকে একটা মাতৃত্ব হলো সুন্দর। একটা মানুষকে ওই মায়েরাই পৃথিবীতে নিয়ে আসতে পারে। তাহলে ওই মাতৃত্ব নিয়ে কেন এত অবহেলা? মাতৃত্বটাই সবথেকে আগে প্রায়োরিটি পাওয়া দরকার। তখন উনি বলতে লাগলেন, "ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনারা ফর্মটা ফিল আপ করুন।" এই কথা বললে তখন বাণী ই ফর্মটা ফিল আপ করতে যায়। কিন্তু মৌলি তখনও বাধা দিতে থাকে। মৌলি তখন বলতে লাগলো, "আমি কিছুতেই বাণীকে এই কম্পিটিশনে জিততে দিব না। এই কম্পিটিশনে একমাত্র আমিই জিতেছি। বাণীকে আমি এখানে আসতে দেব না। বাণী নিজেকে কি ভেবেছে? দরকার পড়লে যা করার আমাকে করতেই হবে।" এইদিকে অনুরুদ্র তখন খুশি হয়ে বলতে লাগলো, "বানিশ তুমি পারবে। ঠিকভাবে তুমি ফর্মটা ফিল আপ করো।" এদিকে অন্তরাও হেল্প করতে থাকে। অন্তরা তখন বলতে লাগলো, "ও বৌদিভাই, এই তুমি চিন্তা করো না। আমি তোমাকে সবটা শিখিয়ে দেবো। দেখবে আস্তে, আস্তে তুমি সবটা পারবে। তোমাকে জিততেই হবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বানি এটাই তোমার উপযুক্ত সময়। দেখতেই তো পাচ্ছ মৌলি এখানে এসেও তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারো। তোমাকে মৌলির মুখের উপরে যোগ্য জবাবটা দিতে হবে। তুমি কম্পিটিশনে যাতে ১ম হতে পারো সেই চেষ্টাটা তোমাকে চালিয়ে যেতে হবে।" তখন বানি বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আমার না প্রচণ্ড ভয় করছে।" তানিয়া তখন বলতে লাগলো, "ওমা তুমি একদম ভয় করো না। পিপি আছে তো, পিপি তোমাকে শিখিয়ে দেবে। আমি, বাবা সবাই তোমাকে শিখিয়ে দেবো। দেখবে তুমি কম্পিটিশনে ১ম হতে পারবে।" এদিকে মৌলি বলতে লাগলো, "এই মেয়েটাকে হাত করে আমাকে বানিকে এই কম্পিটিশনে কিছুতেই জিততে দেওয়া যাবে না।" তারপরে বানি ওই মেয়েটার সাথে কথা বলে আর বলতে লাগলো, কম্পিটিশানে ওই বানি মেয়েটা যাতে কিছুতে জিততে না পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এই বলে মেয়েটাকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। এরপরে মৌলি ই বানির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, "তুমি এই কম্পিটিশান কিচ্ছুতেই অংশগ্রহণ করতে পারো না।" বানি তখন বলতে লাগলো, "মৌলি দিদিমণি, আমি আবারও বলছি আমার রাস্তা থেকে সরে যাও। না হলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে।" এদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, "মৌলি, এটা কি ধরনের অসভ্যতা? তুমি আবার এখানে এসে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এবার কিন্তু ফল কিন্তু ভালো হবে না। আগেরবারও কিন্তু মাসিমণি তোমাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে অনেক খারাপ হয়ে যেত। তুমি বারবার প্রত্যেকটা কাজে কেন বাধা দিচ্ছ?" তখন লোকজন সেখানে জড়ো হয়ে যার বলতে লাগলো, "কি হয়েছে?" মৌলি তখন বলতে লাগলো, "এই মেয়েটা কিছুতেই এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না। ও প্রেগনেন্ট।" এই বলে আবার হামলা শুরু করে দেয়। তখনই সেখানে থাকা লোকজন সবাই মিলে বলতে লাগলো, "ও আমাদের তো মনে হয় তুমি সুবিধার মেয়ে নও। এই মেয়েটা তো কোনো কিছু খারাপ করেনি। তাহলে তুমি কেন ওকে বারবার এভাবে বাধা দেওয়ার চেষ্টা করছো? না, এই মেয়েটাকে কিছুতেই ছাড়া যাবে না।" বানি তখন বলতে লাগলো, "এবার মৌলি দিদিমণি, তুমি আমার আসল রূপটা দেখবে। তোমাকে আমি এখান থেকে জব্দ করে বের করে দেব।" তারপরে মৌলি সবাইকে বলতে লাগলো, উনি এখানে এসেছেন আমাদের কাজে বাধা দেওয়ার জন্য। প্লিজ আপনারা দয়া করে উনাকে এখান থেকে বের করে দেন।" এই বলে ঘাড় ধাক্কা দিয়ে সবাই মিলে মৌলিকে সেখান থেকে বের করে দেয়। বানি তখন বলতে লাগলো, "মৌলি দিদিমণি, তোমাকে অনেক সুযোগ দিয়েছি কিন্তু তুমি কোনো কথাই শোনোনি। এটাই তোমার শাস্তি হওয়া দরকার।"